Hello everybody, welcome to the way of solution. স্টুডেন্টস 28 মার্চ 2026 এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর পর্বে আমরা আজ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা করব। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর এই সেশনটি দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করে ফেলো সকলে। সেখানে আমাদের বিভিন্ন ব্যাচ অনগোয়িং ব্যাচ চলছে এবং আমাদের দুটি নতুন ব্যাচ ইতিমধ্যে লঞ্চ করা হয়েছে আপার প্রাইমারির জন্য। দুটি ব্যাচ প্র্যাকটিস ব্যাচ, ঠিক আছে, আপার প্রাইমারি সায়েন্স অ্যান্ড আর্টসের জন্য। সাথে সাথে আমরা অগ্নিবীরের জন্য একটা নতুন ব্যাচ লঞ্চ করেছি। যারা এএনএম জিএনএম এর প্রস্তুতি নিতে চাও তাদের জন্য ব্যাচ আছে। ডব্লিউপি কেপি সহ পিএসসির বিভিন্ন পরীক্ষার জন্য আমরা ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ করে রেখেছি। তো ইচ অ্যান্ড এভরিবডি যারা বিভিন্ন পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই TWS একাডেমি অ্যাপটাকে চেক আউট করো। চলো আজকের আমরা কারেন্ট অ্যাফেয়ার্স চর্চায় আসবো। যারা আমাদেরকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফলো করতে চাও তো অবশ্যই কিন্তু ফলো করতে পারো। আমরা আজকের প্রথম প্রশ্ন দেখি। সম্প্রতি প্রকাশিত ওইসিডির রিপোর্ট অনুযায়ী বিশ্বের প্রধান অর্থনীতিগুলোর মধ্যে কোন দেশ দ্রুততম বৃদ্ধির হার বজায় রেখেছে? কোন দেশের ইকোনমিক গ্রোথ সবথেকে বেশি, কোন দেশ সবথেকে দ্রুততম বর্ধনশীল অর্থনীতি পুরো বিশ্বের মধ্যে? সঠিক উত্তর হচ্ছে আমাদের ভারত। দেখো ওইসিডির রিপোর্ট অনুসারে ইন্ডিয়া রিমেন্স ওয়ার্ল্ডস ফাস্টেস্ট গ্রোয়িং মেজর ইকোনমি। ওইসিডিটা কি? ওইসিডি হচ্ছে অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। ওইসিডির এটা হচ্ছে ফুল ফর্ম এবং এর বাংলা অর্থ হচ্ছে কি অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা হচ্ছে ওইসিডি। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1961 সালে। কোথায় এটা প্রতিষ্ঠিত হয়েছিল ডিয়ার স্টুডেন্টস? 1961 সালে। এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার আমরা দেখতে পাবো ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত আছে। তো এরা রিসেন্টলি এই রিপোর্টটা বার করেছে যেখানে বলা হয়েছে যে ভারত তাদের যে ফাস্টেস্ট গ্রোয়িং যে ইকোনমি আমাদের ভারত সেটা কিন্তু ধরে রেখেছে। চলো এর পরের প্রশ্ন, আমাদের 2 নম্বর প্রশ্ন। 2026 সালে ফিনান্স বিলটি লোকসভায় কোন পদ্ধতিতে পাশ করা হয়েছে? ফিনান্স বিল, এটাকে আমরা মানি বিল অথবা ডিয়ার স্টুডেন্টস অর্থ বিলও বলতে পারি। অর্থ বিল, এই অর্থ বিল সম্পর্কে ভারতের সংবিধানের কোথায় বলা হয়েছে জানো তোমরা নিশ্চয়ই? 110 নং ধারাতে বলা হয়েছে। যারা একটু অর্থনীতি সম্পর্কে পড়েছো বা যারা আমাদের ভারতের সংবিধান সম্পর্কে পড়েছো তারা জানো যে অর্থ বিলটা শুধুমাত্র কিন্তু আমাদের সংসদের যে নিম্ন কক্ষ অর্থাৎ লোকসভা সেখানেই পেশ করা যায়। আর কোনো বিল যখন উত্থাপন করা হবে লোকসভাতে সেই বিলটা অর্থ বিল কিনা এই বিষয়টা বিবেচনা করে দেখার দায়িত্ব লোকসভার স্পিকারের। তো এখন রিসেন্টলি লোকসভায় মানি বিল পেশ করা হলো বা ফিনান্স বিল পেশ করা হলো। সেই বিলটাতে ডিয়ার স্টুডেন্টস সেটা পাশ করার পদ্ধতি কি? সেটা হচ্ছে ডিয়ার স্টুডেন্টস ভয়েস ভেটোর মাধ্যমে এটা পাশ করা হয়েছে বা ধ্বনি ভোটের মাধ্যমে। ভয়েস ভেটো বাংলায় ধ্বনি ভোট। ডিয়ার স্টুডেন্টস লোকসভা পাসেস ফিনান্স বিল 2026 বাই ভয়েস ভোট। চলো এরপরে সম্প্রতি কোন রাজ্য ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রমোশন পলিসি 2026 লঞ্চ করেছে? ইচ অ্যান্ড এভরিবডি সঠিক উত্তর কি হবে এটির? এটা সঠিক উত্তর হচ্ছে রাজস্থান রাজ্য। রাজস্থান রাজ্য, দ্য রাজস্থান গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড দ্য ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রমোশন পলিসি 2026। এটা রাজস্থান রাজ্য রিসেন্টলি লঞ্চ করেছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রমোশন পলিসি। ইন্ডাস্ট্রিয়াল পার্ক মানে হচ্ছে যে শিল্প অঞ্চলগুলো থাকে, বিশেষ ইন্ডাস্ট্রিয়াল অর্থনৈতিক যে জোনগুলো থাকে সেই শিল্প অঞ্চলগুলোর কাঠামোগত উন্নয়ন, সেই শিল্প অঞ্চলগুলো থেকে যাতে শিল্পের যে আউটপুট সেটা আরো বেশি ভালো আসে সেই কারণে এই ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রমোশন, সেগুলোর প্রমোশন বা সেগুলোর তোমার হচ্ছে কাঠামোগত উন্নয়নের জন্য রিসেন্টলি এই ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রমোশন পলিসিটা রাজস্থান সরকার এনেছে। রাজস্থান রাজ্য ভারতের আমরা জানি এটা হচ্ছে বৃহত্তম রাজ্য আয়তনের নিরিখে। এই রাজ্যের রাজধানী শহর হচ্ছে জয়পুর, যেটা আমরা পিঙ্ক সিটি নামে বা গোলাপি শহর নামে চিনি। এছাড়া রাজস্থান রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা
এবং রাজস্থানের বর্তমান রাজ্যপাল হরিভাও কিষাণ রাও বাগদে। সম্প্রতি কোন ব্যাংক গ্রহ সুগম নামক একটি বিশেষ হোম লোন পোর্টাল লঞ্চ করেছে? একটা বিশেষ হোম লোনের পোর্টাল যেটার নাম হচ্ছে গ্রহ সুগম, মানে এটার মাধ্যমে যে পোর্টালটা, এটার মাধ্যমে হোম লোন দেয়া হবে, গৃহ লোন যেটাকে আমরা বলি, সেটা লঞ্চ করেছে ন্যাশনাল হাউজিং ব্যাংক, যেটাকে আমরা বলে থাকি সংক্ষেপে NHB, ন্যাশনাল হাউজিং ব্যাংক। দেখো, ন্যাশনাল হাউজিং ব্যাংক লঞ্চেস গ্রহ সুগম পোর্টাল ফোকাসিং অন ডিফেন্স, প্যারামিলিটারি অ্যান্ড গভর্নমেন্ট পার্সোনেল। তো এখানে সঠিক উত্তর দেখো, আমরা দেখেছি ন্যাশনাল হাউজিং ব্যাংক তারা এটা রিসেন্টলি লঞ্চ করেছে তাদের জন্য যারা প্রতিরক্ষা দপ্তরে কর্মরত, যারা প্যারামিলিটারিতে কর্মরত, যারা বিভিন্ন সরকারি কর্মরত কর্মী, তাদের জন্য কিন্তু যাতে গৃহ লোনটা আরো সহজ হয় সেটার জন্য এটা লঞ্চ করা হয়েছে রিসেন্টলি। বুঝেছো? চলো এটা পরের প্রশ্নে আমরা আসি। 5 নম্বর প্রশ্ন, খুব দারুণ একটা প্রশ্ন আমাদের। এই যে এনার্জি ক্রাইসিস, রিসেন্টলি আমরা দেখতে পেয়েছি ভারত জুড়ে কিন্তু এনার্জি ক্রাইসিস দেখা দিয়েছে। সো এবং বিশ্ব জুড়েই কিন্তু দেখা দিচ্ছে বিভিন্ন জায়গাতে এনার্জি ক্রাইসিস কিছুটা হলেও। কেন দেখা দিচ্ছে? কারণ মিডল ইস্টে বর্তমানে একটু রাজনৈতিক অস্থিরতা, একটু নয় অনেকটাই রাজনৈতিক অস্থিরতা চলছে, যুদ্ধ চলছে ইরান এবং অন্যান্য কান্ট্রির মধ্যে। তো এখন সম্প্রতি ভারতীয় নৌসেনা বা ইন্ডিয়ান নেভি তারা হরমুজ প্রণালীতে ভারতের জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করতে কোন অপারেশন শুরু করেছে? হরমুজ প্রণালী বা স্ট্রেট অফ হরমুজ, এটা ডিয়ার স্টুডেন্টস যে গালফ অফ পার্সিয়া আছে, অর্থাৎ এই অঞ্চলটাকে আমরা পারস্য উপসাগর বলে থাকি, আর এর ঠিক নিচে আছে গালফ অফ ওমান, তারপরে আছে আমাদের আরব সাগর। তো এদের মধ্যে সংযোগ স্থাপন করে এই সংকীর্ণ অঞ্চলটাকে আমরা বলে থাকি স্ট্রেট অফ হরমুজ। এটাকে কিন্তু ইরান ব্লক করে রেখেছে এবং ইরান তাদের কিছু কিছু কান্ট্রিকে ছাড় দিচ্ছে, ভারতের বেশ কিছু জাহাজ কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছে। তো এখানে যদি দেখি এই জ্বালানি নিরাপত্তাকে নিশ্চিত করতে ভারতীয় নৌবাহিনী অপারেশন ঊর্জা সুরক্ষা রিসেন্টলি লঞ্চ করেছে। ইন্ডিয়ান নেভি লঞ্চেস অপারেশন ঊর্জা সুরক্ষা টু রেস্কিউ এনার্জি লাইফলাইন থ্রু স্ট্রেট অফ হরমুজ। চলো এর পরের প্রশ্ন আমরা দেখি। এটা সম্প্রতি IFFD 2026 অনুষ্ঠানে কোন অভিনেতাকে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে? IFFD 2026 অনুষ্ঠানে যে অভিনেতাকে আজীবন সম্মাননা লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য পুরস্কার দেওয়া হয়েছে তিনি হলেন তেলেগু অভিনেতা নন্দমুরি বালকৃষ্ণ। দেখো, নন্দমুরি বালকৃষ্ণা honored with Lifetime Achievement Award at IFFD 2026. Telugu legend celebrates 15 years in cinema. তো তার যে 50 বছরের তেলেগু সিনেমার জগতে তার যে ভূমিকা, সেটার জন্য তাকে রিসেন্টলি আমরা দেখব দেয়া হয়েছে লাইফ টাইম IFFD 2026 পুরস্কারটা, মানে তার লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য আজীবন সম্মাননাটা দেয়া হয়েছে। হ্যাঁ, এবারে দেখো এই যে IFFD 2026 এটা কি? এটা হচ্ছে একটা ফিল্ম অ্যাওয়ার্ড যেটা দিল্লি সরকার প্রদান করে থাকে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ দিল্লি নামে পরিচিত। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ দিল্লি, যেটাকে সংক্ষেপে IFFD বলা হচ্ছে। সম্প্রতি কোন দেশের মুদ্রায় প্রথমবারের মতো কোনো বর্তমান প্রেসিডেন্টের স্বাক্ষর দেওয়ার খবর প্রকাশিত হয়েছে? সম্প্রতি যে দেশে সিটিং প্রেসিডেন্ট, মানে বর্তমানে ক্ষমতায় আছে সিটিং প্রেসিডেন্ট, তিনি মুদ্রায় সই করতে চলেছেন, সেই দেশের একটা খুব বড় রেয়ার ঘটনা ঘটতে চলেছে। সাধারণত আমরা দেখব মুদ্রায় কিন্তু প্রেসিডেন্টের সব দেশে সই থাকে না। হ্যাঁ, আমাদের যেমন ভারতে মুদ্রায় কার সই থাকে? ভারতের মুদ্রাতে আমরা দেখব RBI এর যিনি গভর্নর থাকে তার সই থাকে। ওকে, তো আমেরিকা যুক্তরাষ্ট্রে সাধারণত কিন্তু প্রেসিডেন্টের সই মুদ্রায় থাকে না। কার সই থাকে? অর্থ সচিব যিনি থাকেন, হ্যাঁ, আমেরিকার, তার কিন্তু সই থাকে আমরা দেখব যুক্তরাষ্ট্র বা আমেরিকা যুক্তরাষ্ট্রের যে কারেন্সি আছে সেটাতে। কিন্তু রিসেন্টলি আমেরিকা যুক্তরাষ্ট্রের যিনি সিটিং প্রেসিডেন্ট বর্তমানে কে আছে তোমরা জানো নিশ্চয়ই, ডোনাল্ড ট্রাম্প, তিনি মুদ্রায় সই করেছেন। দেখো, ট্রাম্প সিগনেচার টু অ্যাপিয়ার অন US বিলস
ইন ফার্স্ট ফর সিটিং প্রেসিডেন্ট এন্ডিং 165 ইয়ার্স ট্রেডিশন ট্রাম্প দেয়ার স্টুডেন্টস অফ করবে সরি ডোনাল্ড ট্রাম্প তিনি হচ্ছেন আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম সিটিং রাষ্ট্রপতি বা ক্ষমতাসীন রাষ্ট্রপতি যিনি প্রথমবারের জন্য মুদ্রাতে সই করতে চলেছেন বা মুদ্রাতে তার সই দেখা যাবে। এর মধ্যে তিনি কিন্তু 165 বছরের যে ট্রেডিশন আমেরিকায় কোনো প্রেসিডেন্টের সই, এতদিন সিটিং প্রেসিডেন্টের সই কিন্তু আমেরিকার মুদ্রায় দেখা যেত না, সেটার তিনি অবসান ঘটিয়েছেন এটার মাধ্যমে। আমেরিকা যুক্তরাষ্ট্র বিশ্বের সবথেকে ধনী এবং সবথেকে বড় জিডিপি আমেরিকা যুক্তরাষ্ট্রের এবং খুব শক্তিশালী একটা দেশ। এর রাজধানীর নাম হচ্ছে ওয়াশিংটন ডিসি। আচ্ছা, মুদ্রা অবশ্যই ইউএস ডলার বা যেটাকে আমরা ডলার বলে থাকি, এবং রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। রাষ্ট্রপতি কততম এখানকার প্রেসিডেন্ট? 47, 47তম কিন্তু তিনি আমেরিকার প্রেসিডেন্ট। অলরাইট, এই ছিল আজকের আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। 7টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা চর্চা করলাম। আচ্ছা, পরের দিনে চেষ্টা করব যত সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো নিয়ে চর্চা করার। আজকে এত দূরই। এবারে আমরা একটু জিকে প্রশ্ন প্র্যাকটিস করব কয়েকটা। যারা জিকে প্রশ্ন দেখছো প্রতিদিনে সকলেকেই বলবো, যারা কারেন্ট অ্যাফেয়ার্স দেখে, আমি দেখেছি অনেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স দেখার পরে বাই বাই বলে চলে যায়। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স দেখে চলে গেলে হবে না, কারেন্ট অ্যাফেয়ার্সের পরে জিকে প্রশ্ন উত্তরও কিন্তু দেখতে হবে। জিকেটা কিন্তু বেশি গুরুত্ব রাখে, কারেন্ট অ্যাফেয়ার্সও গুরুত্ব রাখে, বাট জিকেটা কিন্তু আরো বেশি গুরুত্ব রাখে, কারণ জিকে ছাড়া কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স অনেক সময় বোঝা যায় না। যে আমেরিকা যুক্তরাষ্ট্র, ডলার ইত্যাদি জিকে ছাড়া তুমি বুঝতে পারবে না, তো জিকেটাও প্র্যাকটিস করা প্রয়োজন। চলো, আজকের আমরা জিকে প্র্যাকটিস করবো। TWS একাডেমি অ্যাপ ডাউনলোড না করলে ডাউনলোড করে ফেলো। চলো, প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি। আমার কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে জিকে মানেই হচ্ছে কি ইন্টারেস্টিং প্রশ্ন উত্তর থাকবে। তো প্রথমে একটা ইন্টারেস্টিং প্রশ্ন, নতুন একটা প্রশ্ন। হুকুম ই মাসাহাত, এটা জমি পরিমাপের একটা নীতি, কে চালু করেছিলেন? জমি পরিমাপের একটা নীতি যেটার নাম হচ্ছে হুকুম ই মাসাহাত, এটা স্টুডেন্টস চালু করেছিলেন আলাউদ্দিন খলজি। খলজি বংশের শাসক, ইনি অনেক কিছুই চালু করেন, যেমন শাহান ই মান্ডি, শাহান ই মান্ডি তিনি চালু করেছিলেন। এছাড়া আমরা দেখব শাহান ই মান্ডি বা তিনি বাজার দর নীতি বা বাজার নিয়ন্ত্রণ নীতি চালু করেন। এর সাথে সাথে তিনি আর কি চালু করেছিলেন, খুব গুরুত্বপূর্ণ, সেনাবাহিনীতে দুর্নীতি বন্ধ করতে দাগ ও হুলিয়া প্রথা, হুলিয়াটাকে অনেক সময় চেহারা প্রথাও বলা হয়ে থাকে, তো দাগ হুলিয়া বা চেহারা প্রথা তিনি চালু করেন। কে চালু করেন ডিয়ার স্টুডেন্টস? সেটি হচ্ছে আলাউদ্দিন খলজি চালু করেছিলেন দাগ হুলিয়া বা চেহারা প্রথা। চলো, এর পরবর্তী প্রশ্ন দেখি। পেনগঙ্গা কোন নদীর গুরুত্বপূর্ণ উপনদী? পেনগঙ্গা যে নদীর গুরুত্বপূর্ণ উপনদী সেটি হলো গোদাবরী, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। চলো, গোদাবরীর আরো কিছু উপনদীর নাম জেনে রাখি। গোদাবরীর কিছু উপনদীর নাম, অনেক উপনদী আছে গোদাবরীর, যার মধ্যে আছে পেনগঙ্গা, অবভিয়াসলি আরেকবার লিখছি পেনগঙ্গা, সাথে সাথে আছে ওয়েন গঙ্গা, ওয়েন গঙ্গা, আর কি ওয়ার্ধা, ওয়ার্ধা ইত্যাদি হচ্ছে কি ইত্যাদি ডিয়ার স্টুডেন্টস গোদাবরী নদীর কিন্তু বেশ কয়েকটা উপনদীর মধ্যে পড়ে। ঠিক আছে, চলো পরের প্রশ্নতে আমরা আসি। ঐতিহাসিকভাবে ভারতীয় জাতি ব্যবস্থা বা কাস্ট সিস্টেম মূলত কিসের উপর ভিত্তি করে গঠিত? কাস্ট সিস্টেম, প্রধানত আমরা 4টে কাস্ট দেখতে পাই। ঠিক আছে, বিশেষ করে ভারতীয় কাস্ট সিস্টেমের মধ্যে যদি দেখি, প্রথমে হচ্ছে ব্রাহ্মণ, তারপরে হচ্ছে তোমার ক্ষত্রিয়া, দেন হচ্ছে তোমার বৈশ্য, এবং আরেকটা হচ্ছে শূদ্র। 4টি আমরা প্রধান কাস্ট সিস্টেম দেখতে পাচ্ছি ঋগ্বেদিক যুগে। ঋগ্বেদে কিন্তু কাস্ট সিস্টেমের প্রথম উল্লেখ পাওয়া যায়। ঠিক আছে,
ঋগ্বেদে কাস্ট সিস্টেম বা জাতি ব্যবস্থার উল্লেখ প্রথম পাওয়া যায়। দেখো, ভারতে কাস্ট সিস্টেমটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছে কাজের বেসিসে, পেশার বেসিসে, যার যা পেশা সেটার বেসিসে তোমার হচ্ছে কাস্ট সিস্টেমটা তৈরি হয়েছে। তো এখানে অপশন সি রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, চলো। ইউনেস্কো স্বীকৃত কালবেলিয়া নৃত্য কোন রাজ্যের আদিবাসীদের সাথে সম্পর্কিত? কালবেলিয়া হচ্ছে 2010 সালে স্বীকৃতি হয়েছিল বা তোমার হচ্ছে ইউনেস্কো তালিকাভুক্ত হয়। ঠিক আছে, ইউনেস্কো তালিকাভুক্ত কবে হয়েছে? 2010 সালে কালবেলিয়া। এর সাথে সাথে ছৌ নাচটাও এই বছরে তালিকাভুক্ত হয়েছিল ইউনেস্কোর। তো সেই কালবেলিয়া নৃত্য হচ্ছে একটা রাজস্থান রাজ্যের নৃত্য। এটা বিশেষ করে সাপুড়ে যারা থাকে সেই সাপুড়ে সম্প্রদায়ের নৃত্য, সাপুড়েদের একটা নৃত্য। চলো, এর একটা নৃত্যশিল্পের নাম জেনে রাখো, যিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন বেশ কয়েক বছর আগে। নৃত্য শিল্পী যিনি, এই নৃত্যের একটা নাম গুলাবো সাপেরা। এনার নামটা জেনে রাখতে পারো, সাপেরা, গোলাবো সাপেরা। ইনি হচ্ছেন এই নৃত্যের একজন শিল্পী যিনি পদ্মশ্রী পেয়েছিলেন। সরি, আজকে একটু শুষ্ক কাশি হচ্ছে বেশি, কেন জানি না। কচ্ছের রণ ভারতের কোন রাজ্যে আছে? এটা অবস্থিত আছে গুজরাট রাজ্যে, কচ্ছের রণ। নিচের কোন ভাইসরয় 1899 সালের কলকাতা কর্পোরেশন অ্যাক্ট পাস করেন? কার সময় কলকাতা কর্পোরেশন বা ক্যালকাটা কর্পোরেশন অ্যাক্ট পাস হয়েছিল? আঠারোশো নিরানব্বই যিনি ভারতের ভাইসরয় ছিলেন তিনি হচ্ছেন লর্ড কার্জন। তার সময় ক্যালকাটা কর্পোরেশন অ্যাক্ট পাস হয়েছিল। এছাড়া এনার সময় এসেছিল বিশ্ববিদ্যালয় আইন, এনার সময় এসেছিল বঙ্গভঙ্গ আইন। ঠিক আছে, এনার সময় পাস হয়েছিল। এরপরে কৈমুর রেঞ্জ কোন পর্বতশ্রেণীর পূর্ব অংশ? এইচ অ্যান্ড এভরিবডি বলো। কৈমুর পর্ব, কৈমুরটা হচ্ছে ডেয়ারি স্টুডেন্টস, কৈমুর হচ্ছে বিন্ধ্য পর্বতের পূর্ব অংশকে আমরা কৈমুর রেঞ্জ বলি। পরবর্তী প্রশ্ন, নিচের কোন জোটটির মধ্যে, নিচের জোড়গুলির মধ্যে কোনটি ভুল? সঠিক উত্তর তোমরা ইতিমধ্যে হয়তো পেয়ে গেছো। সঠিক উত্তর হচ্ছে দোদাবেতা। দোদাবেতাটা এখানে সঠিকভাবে মেলেনি, কারণ দোদাবেতা পর্বত, দোদাবেতা তো হচ্ছে নীলগিরি পর্বতের হাইয়েস্ট পিক, তো পূর্বঘাট পর্বতের হাইয়েস্ট পিক নয়। বাকিগুলো দেখো, গুরুশিখর, আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ, ধূপগড়, সাতপুরার, পশ্চিমঘাট পর্বতের আনাইমুদি। দোদাবেতাটা মেলেনি, দোদাবেতা হচ্ছে নীলগিরি পর্বতের। ম্যাগমা বা লাভা শীতল ও কঠিন হয়ে কোন শিলা গঠন করে? খুবই সহজ প্রশ্ন এটা। ম্যাগমা বা লাভা আমরা কোথায় পাই? আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের ফলে ম্যাগমা বা লাভা বার হয়ে থাকে। তো এই ম্যাগমা বা লাভা এটা কঠিন শীতল হয়ে যে শিলায় পরিণত হয় সেটা হচ্ছে আগ্নেয় শিলা। আগ্নেয় শিলাকে আমরা অনেক সময় আদি শিলা বলে থাকি, কারণ পৃথিবীতে প্রথম এই শিলায় পাওয়া যেত। এছাড়া এটাকে প্রাথমিক শিলাও বলা হয়ে থাকে।
প্রাথমিক শিলাও বলা হয়। চলো, আর বাকি পাললিক শিলা কিভাবে তৈরি হয়? পাললিক শিলা তৈরি হয় যখন পৃথিবী পৃষ্ঠে কোনো শিলা খণ্ড, নুড়ি, বালি, পাথর সেগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে সমুদ্রের নিচে বা জলাশয়ের নিচে স্তরে স্তরে জমা হয়, সেটাকে আমরা বলি পাললিক শিলা। আর রূপান্তরিত শিলা, এই আগ্নেয় শিলা বা পাললিক শিলা, আবার মাঝে মধ্যে রূপান্তরিত শিলা পৃথিবীর অভ্যন্তরে বা পৃথিবীতে চাপ, তাপ এবং বিভিন্ন কারণে পরিবর্তিত হয়। এটাকে আমরা সাধারণত রূপান্তরিত শিলা বলে থাকি। যেমন চুনাপাথর রূপান্তর হয়ে মার্বেলে পরিণত হয়। এটা একটা বাড়ির কাজ দেওয়া থাকবে। মহাত্মা গান্ধী তার প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোথায় শুরু করেন? সকলে এটা কমেন্ট করে জানাবে। ভারতের প্রথম লোকপাল কে ছিল? 2013 সালে আমরা জানি লোকপাল আইন পাস হয়েছিল বা লোকপাল বিলটা পাস হয়। এবারে একটা জিনিস জেনে রাখো, এই যে লোকপাল, ভারতের প্রথম লোকপাল কে ছিলেন? অ্যান্সার হচ্ছে পিনাকি চন্দ্র ঘোষ ভারতের প্রথম লোকপাল ছিলেন। রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত কোনো বিরোধ হলে তার নিষ্পত্তি কে করেন? রাষ্ট্রপতি নির্বাচন আমরা জানি ভারতের সংবিধানের 55 ধারা রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতির বর্ণনা দিয়ে থাকে। ওকে, সো সেই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ধরো কোনো একটা বিবাদ হলো, বিরোধ হলো, সেটা কে সলভ করবে? নিষ্পত্তি কে করবে? রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোনো বিরোধ হলে সেটা নিষ্পত্তি করবে সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট। ইন্ডিয়ান মিরর সংবাদপত্রটি কে সম্পাদনা করতেন? বলো। ইন্ডিয়ান মিরর এই সংবাদপত্রের সম্পাদনা করতেন কে? কেশবচন্দ্র সেন সম্পাদনা করতেন। ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি ব্যারেন কোথায় অবস্থিত? ব্যারেন হচ্ছে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। এটা আন্দামান দ্বীপপুঞ্জে অবস্থিত আছে, তাই তো? নর্থ আন্দামানের দিকে, আন্দামান দ্বীপপুঞ্জের উত্তর অংশের দিকে অবস্থিত আছে। আচ্ছা, গিফেন গুডস এর ক্ষেত্রে দাম বাড়লে চাহিদার কিরূপ পরিবর্তন হয়? এটা একটু সময় নিয়ে উত্তর করো, যেহেতু একটু কঠিন প্রশ্ন আছে এটা। গিফেন গুডস এর ক্ষেত্রে যদি দাম বাড়ে তাহলে চাহিদার কিরূপ পরিবর্তন হয়? চাহিদা কমে যায়, চাহিদা একই থাকে, চাহিদা বৃদ্ধি পায়, নাকি সরবরাহ কমে যায়? গিফেন পণ্য বা গিফেন গুডস, গিফেন গুডসের ক্ষেত্রে দাম বাড়লে চাহিদাও বৃদ্ধি পায়। যেমন উদাহরণ দিই, গিফেন গুডস হলো এমন এক ধরনের অত্যন্ত নিম্নমানের বা অপরিহার্য পণ্য যেগুলো ছাড়া জীবন চলবে না, তোমার যতই দাম বাড়ো কিনতে হবে, ঠিক আছে? আচ্ছা, যার দাম বাড়লে চাহিদা বাড়ে এবং দাম কমলে চাহিদা কমে যায়, যা চাহিদার সাধারণ নিয়ম লঙ্ঘন করে। এই পণ্যগুলির ক্ষেত্রে আয়ের প্রভাব বা ইনকাম এফেক্ট, প্রতিস্থাপন প্রভাবকে বা যেটাকে আমরা বলছি সাবস্টিটিউশন যে এফেক্ট আছে সেটাকে ছাড়িয়ে যায়। সাধারণ দরিদ্র ভোক্তারা এ ধরনের পণ্য বেশি ব্যবহার করে থাকেন। যেমন আধুনিক সময়ের যদি উদাহরণ দিই, চাল, গম, এগুলো হচ্ছে গিফেন গুডস এর মধ্যে পড়ে। তাহলে এই পণ্যগুলোর দাম কমে গেলে কিন্তু আমরা অত তাড়াহুড়ো করি না, দাম কম আছে কিনবো, এরকম একটা ব্যাপার স্যাপার। কিন্তু দাম ধরো বেড়ে যাচ্ছে চালের দাম, তখন আমরা কি করব? দাম চাল কিনে গুদামজাত করার চেষ্টা করব না? একদমই, আমার কাছে টাকা যখন থাকবে আমরা চাল কিনে রেখে দেওয়ার চেষ্টা করব। তো দাম বাড়লে চাহিদা কিন্তু বেড়ে যায়, হঠাৎ করে বেড়ে যাবে এটার চাহিদা। ওকে, চলো এরপরেরটা, পূর্বঘাট পর্বতমালার প্রকৃত সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সঠিক উত্তর হচ্ছে জিন্দাগাদা, অপশন সি রাইট অ্যান্সার। 1917 সালে কলকাতা অধিবেশনে কংগ্রেসের সভাপতিত্ব কে করেছিলেন? 1917-তে কলকাতার এই কংগ্রেস অধিবেশন, এত জল খাচ্ছি তাও ঠিক হচ্ছে।
1917 সালে কলকাতার কংগ্রেস অধিবেশনটা অ্যানি বেসান্ট সভাপতিত্ব করেছিলেন। এই সভায়, হ্যাঁ, এই সভাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই বছরেই কংগ্রেস তার প্রথম মহিলা সভাপতি পেয়েছিল অ্যানি বেসান্তের রূপে। বুধাদিত্য মুখোপাধ্যায় নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? একজন বাঙালি বাদ্যযন্ত্রের বাদক তিনি। কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য তিনি বিখ্যাত? তিনি বাজাতেন সেতার, সেতার বাদ্যযন্ত্র। গৌতম বুদ্ধ তার প্রথম ধর্ম উপদেশ কোথায় দিয়েছিল? অনেকবার করানো একটা প্রশ্ন, বাট ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। গৌতম বুদ্ধের প্রথম ধর্ম উপদেশ, প্রথম ধর্ম উপদেশকে আমরা কি বলি? এটাকে ধর্মচক্র প্রবর্তন বলি আমরা। এই ধর্মচক্র প্রবর্তন তিনি কোথায় দিয়েছিলেন? সারনাথে। রামসার কনভেনশন মূলত কোনটি সংরক্ষণের সাথে যুক্ত? বলো। রামসার কনভেনশন যেটির সাথে যুক্ত সেটি হচ্ছে জলাভূমির সাথে। এই আজকের ক্লাস গুরুত্বপূর্ণ প্রশ্ন, সাথে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা করলাম। আই হোপ সকলে ক্লাসটি শেষ পর্যন্ত যারা দেখেছো তাদের পরীক্ষার জন্য এই ক্লাসটা অনেক অনেক হেল্প করবে, পরীক্ষার আপকামিং যে প্রস্তুতি আছে তার জন্য। তো প্রস্তুতি আমাদের এইভাবে নিতে হবে, প্রতিদিনের ক্লাসে সকলে যুক্ত হবে। আজকের জন্য এতটুকুই। ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সে দেখা হচ্ছে। টাটা, বাই।